বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন এই বলে খবর প্রকাশ করেছে দেশের একটি অনলাইন পোর্টাল। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই পুরো আন্দোলন, গণ অভ্যুত্থান, হাসিনাকে পতন থেকে শুরু করে এই সবকিছু হচ্ছে মাইক্রো মিডিয়ার কল্যাণে হয়েছে। এখন প্রচুর পরিমাণ মিডিয়া আছে, সরকারি সংস্থাগুলো রয়েছে, তারপর হচ্ছে যাদের সাথে চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি, যাদেরকে পদ দিয়েছি, ধরেন কেউ তো আমার কাছে আসছে 10 লাখ, কেউ বলছে 15 লাখ, যে সবচেয়ে বেশি বলছে তাকেও হয়তো আমরা বসাইছি। দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্লাস্টিক সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো 400 কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগে যুক্তরাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষ। আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এই যে টাকা, রাষ্ট্র কাঠামো দখল করে বছরে দেশ থেকে পাচার হয়েছে 12 থেকে 15 বিলিয়ন ডলার। পাচার বন্ধে ভূমিকা রাখেনি কোনো নিয়ন্ত্রক সংস্থা, বরং দেয়া হয়েছে সহযোগিতা। অর্থ পাচার নিয়ে আলোচনায় দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দ্রুত সময়ে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব নয়। জানানো হয়, ব্যাংক খাতকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো সেই বিরুদ্ধে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং সালেউদ্দিন আহমেদ সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা আছেন আমার সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল পাচার হওয়া টাকার পরিমাণ কত জানেন কিনা, এবং 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরের পরিমাণ 28 লাখ। সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসি তে ত্রাণ সহায়তা করেছে, এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে? যে কারণে ত্রাণের টাকা নিজেদের ব্যাংকে রেখেছেন সমন্বয়করা। সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচির তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তা করা হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। কিন্তু এসব টাকা ব্যাংকে কেন, সেই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মধ্যে। সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে। ত্রাণ তহবিলে জমা পড়া এসব অর্থ বন্যার্তদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ টাকা পাচার এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মির্জা ফখরুলের কাছে। আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো এই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সত্যি সত্যি কি টাকা পাচার করছে না। কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে 2 লাখ 1000 কোটি টাকা কোথায় গেল, কে নিয়ে গেল, কার কাছে? না, নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন, এখন এত দ্রুত তো হবে না। আপনার অলরেডি দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন, এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে, কোন দিন গেছে। একটু তার একটা সময় লাগবে তো পুরো জিনিসটা করতে। বাট থিংস আর কামিং আউট। আপনাদের মিডিয়াই আপনারা দেখাচ্ছেন, এগুলো মিডিয়াই আপনারা বের করে। আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা? কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনার সময় যেমন চাপ ছিল, এখন অনেকে চাপ আছে। কোন চাপ নেই, এগুলো ভুল কথা। যারা এগুলো বলে তারা আপনার নিজের দায় এড়ানোর জন্য বলে। আমি যতটুকু লক্ষ্য করি, আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি, আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই, কোনো চাপ। চাপটা, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারটা, মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে, এটা আপনার কর্পোরেট হাউস বেসড, এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে। ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি, ওখানে কিছু কিছু সমস্যা আছে। এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন, যারা তাদেরকে তার দোষর হিসাবে কাজ করেছেন, দে আর স্টিল দেয়ার।
তো আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি, টাইম। ব্যাপারটা কোনো দলের না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি, অ্যান্টাই ডেমোক্রেসি, এই বিষয়গুলো আমাদের রাখতে হবে। এখন বলছে আমার অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল, অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। এই বিষয়টা একদিকে, আর গণতন্ত্র একদিকে। না, গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো, আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ, সেহেতু আপনি কি আসলে এই যে 3 মাস, 100 দিন, 105 দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন? মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন। জি, আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম, তখন আপনার খাতা দেখতাম, স্কোর দেখতাম, স্কোর করতাম। এখন তো আপনি পলিটিক্সে, এখন তো আপনি স্কোর আমি সেভাবে দেই না, আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে। আচ্ছা, মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে, দ্যাট ইজ মাই স্কোর, আমি সেটা দেখি। আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করে খাটো করে দেখানো, এটা একটা আছে একটা সাইড থেকে, একটা কর্নার থেকে। তো এটা তো মারাত্মক। এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে। ভুল ত্রুটি তো থাকবেই, তারা আপনার অভিজ্ঞ, একেবারে রাজনীতি অভিজ্ঞ, রাষ্ট্র পরিচালক সবাই যে অভিজ্ঞ তা তো না, বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড, তারা ভালো করতে চায়, লেট আস সাপোর্ট দেম। আমাদের ছেলেরা এসছে এগিয়ে, তাদেরকে আমাকে সমর্থন করতে হবে, এটা বাস্তবতা। কেন সবসময় নেগেটিভ দেখবো? Let us see it positively. না, এটা খুবই ইন্টারেস্টিং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র, রেকর্ডিং, ভিডিও সব দেখতে বসছি, তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না। যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না, আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত, আমার কাছে গণতন্ত্র শেষ কথা। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান, এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না, সেটা আসলে 3 বছরও হইতে পারে। তো এইটা একটা মানে না ভুল কথা। আপনি আবার যে বলেন 3 বছর হতে পারে, 3 বছর কখনোই যৌক্তিক সময় নাই। এবং আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যাটাকে আমরা সঠিকভাবে নিতে হবে। অর্থাৎ একটাই যে সংস্কার কথা বলেছি, সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে 30শে ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের মধ্যে সাবমিট করবে, 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে, তারপরে আলোচনা হবে, তারপরে আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে, নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার, খুব বেশি সময় লাগার কথা না তো। নতুন ভোটার তালিকাও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না। আর ভোটার তালিকা করতে নিয়ম আছে, সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে 9 মাস লাগবে। যদি কেউ বলে থাকে, আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে থেকে থাকলে, আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না, যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা। যেমন কেউ কেউ বলছে যে 2025-এর মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোডম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি, আমরা একটা রোড ম্যাপ চাই। বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া, তারা কবে কি করবেন, এটা গভর্নমেন্টের ডিউটি, আমার না। ওকে, আমি কেন বলতে যাবো যে কবে তুমি কি দেবা? গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন এটা দেবো। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি, এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই। গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই, আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে। অনেক যারা এই কথা বলছে, যারা এই কথা বলেছে,
তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না। তা আমরা 15 বছর ধরে আন্দোলন করছি, আমরা কিন্তু কখনোই একথা, আমরা 31 দফা তো আমরা দিয়েছি 2 বছর আগে, সংস্কারের কথা আমরা বলেছি। একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তো তাদেরকে বুঝতে হবে। সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পদকটা ওটাই, গেটটা সেটাই, সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে। কারা, কে, হু ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি, কারা দেশ চালাবে, এই কথাটা তো আপনার জনগণই ঠিক করবে। সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অল্টারনেটিভ। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান, আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে, এটি যদি ঠিক হতো জনগণ তো 28 অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হতো। এটা কুতর্ক, হ্যাঁ এগুলো কুতর্ক। আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি। আপনার পছন্দসই আমি দুই একটা প্রশ্ন করতে চাই, আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন। দুই একটা বিষয় শেষ হয়ে আসছে। আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা, শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন। দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না। আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ে প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, উত্তর দিয়েছি আমি এখন, এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো। আমার বিশ্বাস আমার দর্শক যারা, শ্রোতা যারা, তারা সেটাকে গ্রহণ করতে পারবেন। আমার কাছে একটাই প্রশ্ন, এই দেশটা আমাদের, আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে হটিয়েছি, তখন আপনার 30 লক্ষ বলে যে বলুন 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা দেশ স্বাধীন করেছি। পরবর্তীকালে অনেক চড়াই অধ্যায় পার হয়েছে, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, গণতন্ত্র আবার এসছে। আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের পঞ্চগড় থেকে নতুন রাজনৈতিক নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের অনেক কিছু নতুন একটি সম্ভাবনার দ্বার খুলতে পারে। আবার অনেকের মনে প্রশ্নও জাগিয়ে তুলেছে যে সার্জিস আলম নিজেকে শুধু পঞ্চগড়ের মানুষের প্রতিনিধি নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের প্রতীক হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে তার এই নেতৃত্বের পিছনে আসল উদ্দেশ্য কি তা নিয়ে আলোচনা ও বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে। বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, জানেন তো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই নেতৃত্ব কি তার নিজের স্বার্থের গুঞ্জন, নাকি এটি একটি বৃহত্তর কল্যাণের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস? সার্জিস আলমের কার্যক্রমের এই দিকটি গভীরভাবে বিশ্লেষণ করা দরকার, যেখানে শুধু নেতিবাচকতাই নয় বরং কিছু ইতিবাচক দিকও খুঁজে পাওয়া যায়। তার বক্তব্যে এমন কিছু আবেগ রয়েছে যা শুনলে মনে হয় তিনি জনগণের জন্য আন্তরিক, কিন্তু সেই আবেগ কতটা বাস্তব এবং কতটা কৌশলগত সেটি যাচাই করা অবশ্যই জরুরি। তাই প্রশ্ন হচ্ছে, তার এই নেতৃত্ব কি সত্যি পঞ্চগড়ের মানুষের জন্য, নাকি এটি তার ব্যক্তিগত ক্ষমতা অর্জনের একটি পরিকল্পনা? তাহলে চলুন তার বক্তব্য, নির্বাচন নিয়ে তিনি কি বলেছেন সেগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। বন্ধুরা, নির্বাচন নিয়ে তার বক্তব্যে কি কোনো স্বচ্ছতা রয়েছে, নাকি এটি শুধুই নিজের প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার একটি অজুহাত? আজ শুক্রবার 17 জানুয়ারি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে এক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে
সার্জিস আলম বলেন, পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি বা তরুণ অন্য কেউ তাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি সত্যি জনগণের জন্য, নাকি এটি একটি সুচতুর রাজনৈতিক কৌশল? সার্জিস আলম কি সত্যি পঞ্চগড়ের মানুষের স্বার্থে কাজ করতে চান, নাকি এটি তার রাজনৈতিক কেরিয়ার নির্মাণের একটি কৌশল মাত্র? তার কথায় যে আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে, তা কি জনগণের জন্য আন্তরিকতা, নাকি তা শুধুমাত্র তার নিজের অবস্থান শক্তিশালী করার জন্য একটি পরিকল্পিত পদক্ষেপ? এই বক্তব্যের বাস্তবতা এবং এর পিছনের উদ্দেশ্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, এই অনুষ্ঠানে প্রায় 2000 মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তবে এটি কি শুধুই মানবিক উদ্যোগ, নাকি স্থানীয়দের মন জয় করার একটি পরিকল্পনা? কেউ কেউ বলছেন যে এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, তবে একই সঙ্গে প্রশ্ন তুলছেন, কেন পঞ্চগড়ের মানুষ গত 6 মাসে এমন কোনো উদ্যোগের স্বাদ পায়নি? আর এই শীতবস্ত্র বিতরণ কি রাজনৈতিক প্রচারণার সূচনা, নাকি এর পিছনে সত্যি কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে? শীতের কাঁপুনিতে কম্বল দেওয়া হচ্ছে, নাকি ভোটারদের মন গলানোর জন্য একটি পলিটিক্যাল কম্বল হিসাবে এটি কাজ করছে? সার্জিস এখানে দাবি করছেন তার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থান সফল হয়েছে। তিনি বলেন, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছি, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি, তার সামগ্রিক একটি রূপরেখা দেখতে পাব। তবে প্রশ্ন হলো, এই স্বপ্ন এবং রূপরেখা কতটা স্পষ্ট? জনগণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা কিভাবে এতে অন্তর্ভুক্ত হয়েছে? এই আন্দোলনের সফলতার পিছনে কি সত্যি জনগণের কল্যাণ ছিল, নাকি এটি ছিল তার ব্যক্তিগত রাজনীতির মঞ্চ প্রস্তুতির একটি ধাপ? বন্ধুরা, ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে অনেক আশা তৈরি করা হলেও তা কি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে? একটি প্রবাদ বাক্য আছে, চাচা আপন প্রাণ বাঁচা। এই প্রবাদ কি সার্জিস আলমের এই অবস্থার সাথে মিলে যায়? তার প্রতিটি পদক্ষেপ কি সত্যিই জনগণের স্বার্থে, নাকি নিজের নিরাপত্তা এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য তৈরি একটি চতুর কৌশল? তিনি কি সত্যি জনগণের সমর্থনে কাজ করছেন, নাকি নিজের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন? তার কার্যক্রম এবং বক্তব্য স্পষ্টতা নেই কোনো, এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। তাহলে কি সার্জিস আলম নিজের ভরসার জায়গাটিকেই শক্তিশালী করার চেষ্টা করছেন? দর্শক হিসাবে এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। সার্জিস এখানে বলছেন, 6 মাসের মধ্যে নতুন ভোটের তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল দায়িত্বে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এই বক্তব্যে অনেক সন্দেহ প্রকাশিত হয়। তিনি কি সত্যি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে চিন্তিত, নাকি নির্বাচন পিছিয়ে দিয়ে নিজের প্রস্তুতিতে সময় নিচ্ছেন? এমনকি এটা কি তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ, যেখানে তিনি সময় নেবেন নিজের অবস্থান শক্তিশালী করার জন্য? এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন দেখা যায় যে তার বক্তব্যে স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির যথেষ্ট অভাব রয়েছে। তিনি কি শুধুই জনগণের অনুভূতিকে কাজে লাগিয়ে নিজের জন্য আরও সুবিধা আদায়ের চেষ্টা করছেন, নাকি এর পিছনে সত্যি কোনো ইতিবাচক উদ্দেশ্য রয়েছে? সার্জিস এখানে বলছেন, পঞ্চগড়ে কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি, একটা শিল্প কারখানা পর্যন্ত হয়নি।
আমাদের বেশি কিছু দরকার নেই, শুধু পঞ্চগড়ের মানুষের পাওনা অধিকার নিশ্চিত করতে চাই। তবে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি পঞ্চগড়ের মানুষের জন্য এই দাবি করছেন, নাকি এটি কেবল তার রাজনৈতিক কৌশলের একটি অংশ? জনগণের অধিকার নিশ্চিত করার এই প্রতিশ্রুতির আড়ালে কি কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে? অনেকেই মজার ছলে বলছেন, সার্জিস আলমের প্রতিশ্রুতিগুলো এতটাই উদার যে মনে হয় ভবিষ্যতে পঞ্চগড়ে চাঁদে যাওয়ার জন্য একটি রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বসবেন তিনি। আবার কেউ কেউ বলছেন, তার প্রতিশ্রুতি শুনলে মনে হয় যেন তিনি একটি ইচ্ছা পূরণ ফাউন্টেন হয়ে উঠতে চাইছেন এখন। কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতিগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। গত 6 মাসে পঞ্চগড়ের দিকে কেউ ফিরে তাকায়নি, তাহলে এখন কেন পঞ্চগড়ের মানুষের প্রতি এত মনোযোগ? এটি কি আসন্ন নির্বাচনের জন্য একটি পরিকল্পনা? সার্জিস বলছেন, প্রত্যেক জেলা ও উপজেলা থেকে মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে, যারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই পরিকল্পনার বিষয় বা বাস্তবায়ন করা, এই বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে এটিকে একেবারে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। এই পরিকল্পনার মধ্যে এমন কিছু দিক রয়েছে যা কার্যকর হলে জনগণের উপকারে আসতে পারে। তবে প্রশ্ন রয়েই যায়, এই গ্রুপগুলো সত্যিই কি স্বচ্ছভাবে কাজ করবে, যা কার্যকর হলে জনগণের উপকারে আসতে পারে? এই গ্রুপগুলো কি নিরপেক্ষভাবে কাজ করবে, নাকি তারা সার্জিস আলমের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ব্যবহৃত হবে? সেই কথাই আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এই গ্রুপগুলো কি সত্যি অন্যায় রোধ করবে, নাকি তারা সার্জিসের রাজনৈতিক ক্ষমতা বিস্তারের হাতিয়ার হবে? এমনকি এই গ্রুপগুলোর কার্যকারিতা ও উদ্দেশ্য নিয়ে আরও বড় প্রশ্ন উঠতে পারে। তারা কি স্বাধীনভাবে কাজ করবে, নাকি সার্জিসের নির্দেশনায় শুধু তার স্বার্থ রক্ষার জন্য সক্রিয় হবে? এই গ্রুপগুলো বাস্তবায়িত হলেও তা কি জনস্বার্থ রক্ষায় কোনো ভূমিকা রাখতে পারবে, নাকি এগুলো শুধুমাত্র একটি রাজনৈতিক প্রচারণার অংশ হয়ে থেকে যাবে? পঞ্চগড়ের এই অনুষ্ঠানে 2000 মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হলো, এই কার্যক্রম কি মানুষের প্রকৃত সাহায্যের জন্য, নাকি জনমতকে নিজের দিকে আনার একটি পরিকল্পনা? উপস্থিত শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণ এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। সেই কথায় বলে না, নদী শুকালে সবাই বলে আমিও সাঁতার জানি। এখানেও কি সেই একই দৃশ্য দেখা যাচ্ছে? অতীতে এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, যেখানে সাহায্যের আড়ালে রাজনীতির শক্তি বাড়ানোর কৌশল লুকিয়েছিল। এই কার্যক্রমেও কি তেমন কিছু? তার এই উদ্যোগগুলো কি সত্যিই পঞ্চগড় এবং বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক প্রচারণার নতুন অংশ? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই বিষয়ে? আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর রটে কিছু তো বটে ভাই পৃথিবীতে, নাকি? একেবারে সবকিছু তো আমরা চাইলেও মনে করেন ফু দিয়ে উড়িয়ে দিতে পারি না। শুনলেন তো যে সেনাবাহিনীর প্রধান আপনার ওয়ার্কার এই সমন্বয়ক সার্জিস হাসনাতদের আপনার পাসপোর্ট বা আরো যে আদার্স যে সমন্বয়ক আছে এদের পাসপোর্ট গুলা জব্দ করে। কে জব্দ করে? সেনাবাহিনীর প্রধান। তো কেন করে? এখন আসুন মূল পয়েন্টে। সেনাবাহিনীর কিংবা আপনার পুলিশের কাছে গ্রেপ্তার হয় সার্জিস হাসনাত। এখন অনেকেই এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে একটু সমীকরণটা মিলাই দেই যে অরিজিনালি গ্রেপ্তার হয়েছে কিনা বা এই বিষয়ে কথা বলি। প্রথমত আপনাকে জানতে হবে সার্জিস আর হচ্ছে হাসনাত আপনার এদের কিন্তু একটা প্ল্যান থাকে এই
আপনার সরকার পতনের দিক দিয়ে প্ল্যান এ, প্ল্যান বি আর হচ্ছে প্ল্যান নাম্বার সি, মানে 1, 2, 3। তো তাদের 3 নাম্বার প্ল্যানটা হচ্ছে যে কোনো সরকার যদি এসে পড়ে বা বাই এনি চান্স এরা যদি মনে করেন আপনার বিফল হয়ে যায় বা আপনার একদম ড্রপ খেয়ে যায়, তাহলে এরা সেফ এক্সিট নিবে বাংলাদেশ থেকে। এবং এই সেফ এক্সিট নাম্বার হচ্ছে নাম্বার 3, মানে তাদের প্ল্যান মোতাবেক। এখন সেনাবাহিনীর প্রধান মোটামুটি আপনার 15 থেকে 20 দিন হবে মেবি, এর ভিতরেই, হ্যাঁ 15 থেকে 20 দিনের ভিতরেই সম্ভবত, সেখানে বা সেই সময়টার ভিতরে সেনাবাহিনীর প্রধান কিন্তু সার্জিস আর হাসনাতকে কিন্তু গোপনে এনে কিন্তু তাদেরকে কিছু হেদায়েত স্বরূপ জ্ঞান দেওয়া হয়। ইভেন তাদের সমন্বয়কদের পাসপোর্ট কি জব্দ করা হয়, তারা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে, মানে তারা যাতে ভারত পর্যন্ত না যেতে পারে, তারা যাতে পাকিস্তান পর্যন্ত না যেতে পারে। বুঝতে পারতেছেন আপনি যে সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ যে বাজার আছে সমন্বয়করা, তারা কি বর্তমান বিশেষভাবে সেনাবাহিনীর আপনার নজরবন্দিতে আছে। এই সমন্বয়ক সার্জিস, হাসনাত, উপদেষ্টা নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার আরো যে বাজার আছে প্রত্যেককে কেন আছে। অনেকেই আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান কিন্তু বিশাল কিন্তু দুর্নীতি হচ্ছে, অনেক দুর্নীতি কিন্তু হচ্ছে, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার সমন্বয়ক সার্জিস হাসনাতের নামে কিন্তু আপনার দুবাইতে হুন্ডির মাধ্যমে যে তারা যে টাকা পাচার করে, এই ধরনের কিন্তু একটা তথ্য কিন্তু উঠে আসছে। অনেকেই আপনারা বলতে পারেন যে ভাই এগুলো সব ভুয়া খবর, এগুলো হচ্ছে গুজব। দেখেন ভাই, এগুলো গুজব বলে কোনো কথা নাই। পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই, নাকি? একেবারে তো আপনি গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না। এখন আসুন সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এদের যে গ্রেফতার করলো এই বিষয়টা কিভাবে? জি এক্স্যাক্টলি আপনি সঠিক কথাটাই শুনছেন। সমন্বয়ক সার্জিস হাসনাত অরিজিনালি তারা গ্রেফতার হয়েছে। কিভাবে গ্রেফতার? প্রথমত হচ্ছে এদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, দ্বিতীয়ত তারা বিশেষভাবে সেনাবাহিনীর আপনার বিশেষ একটা নজর বন্দিতে আছে। সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এরা যাতে বাংলাদেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে এবং এরা যাতে আপনার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে এবং এরা যাতে আরো দুর্নীতি না করতে পারে, এটার জন্যই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এদের উপরে বিশেষভাবে নজরবন্দি করে রাখে। এটাই হচ্ছে এদের গ্রেফতারের মূল যে রহস্যটা। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো নজরবন্দি রে ভাই, এটা তো বাংলাদেশের এইটা সেটা, তো এটা কি আপনার সেনাবাহিনী আজকে আছে কালকা নাই, বা সেনাবাহিনী দেখা গেছে আপনার কালকে তো পোল্টিও নিতে পারে, বা পুলিশ বাহিনী তো পোল্টিও নিতে পারে টাকা খায়া, ঘুষ খায়া। হ্যাঁ, তাহলে আমি আপনাকে আর একটু শিওর করি, সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, আপনার বা আরো যে আদার্স বাহিনী আছে, আমাদের বাংলাদেশের কিন্তু বিশ্বের একটা নাম আছে, সেটা হচ্ছে আপনার শান্তি রক্ষা মিশনে। অনেকে জানেন যে আপনার জাতিসংঘ যে শান্তি রক্ষা যে মিশন আছে, এই মিশনে আমাদের বাংলাদেশের যে বাহিনী আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা আদার্স যে আরো বাহিনী আছে, এদের কিন্তু একটা নাম আছে ভাই। হ্যাঁ, এদের কি একটা নাম আছে, এবং এরা আপনার বাংলাদেশ থেকে আর কত টাকা মনে করেন উপার্জন করে এই শান্তি রক্ষা মিশনে। সেনাবাহিনী বা এরা বা এদের পরিবার যেন ভালোভাবে চলতে পারে, এইটার জন্যই প্রতিটি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী আছে, এদের একটা স্বপ্ন থাকে যে শান্তি রক্ষা মিশনে যাব, এবং সেই মিশনে গেলেই মনে করেন কোটি কোটি টাকা। মানে আপনি বুঝেন, একটা মিশনে গেলেই আপনার পরিবার ভালোভাবে চলতে পারবে, আপনার লাইফটা একটা সিকিউর হবে, কিংবা আপনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, তাই না? এটার জন্য কি তারা শান্তি রক্ষা মিশনে যেতে চায়। এবং আপনি যদি এই মিশনে যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? জাতিসংঘ এবং আপনার কি বলে মানে আপনার আমেরিকার কথা মোতাবেক আপনাকে চলতে হবে। আপনাকে আপনার দেশে আপনাকে শান্তি বজায় রাখতে হবে, দেশে কোনো আপনার জঙ্গিবাদী থাকতে পারবে না, বা জঙ্গিবাদী দমনের ক্ষেত্রে আপনাকে সেখানে বড় একটা ভূমিকা পালন করতে হবে। আর আপনি যদি এই দিকটা যদি আপনি একদম পুরাই বিফল হয়ে যান, তাহলে আপনি সেখানে স্যাংশন খাবেন। কি স্যাংশন খাবেন? আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কোনো বাহিনী কোন আপনার জাতিসংঘ মিশনে যেতে পারবে নয় আকার না। তখন কি হবে? তখন আমাদের বাংলাদেশ
ডিফেন্সের দিক দিয়ে অনেক দুর্বল হয়ে যাবে, কোনো ট্রেডিং পাবে না, কিংবা আপনার আপনার যে কি বলে মানে এখন তো ডিজিটাল যুগ ভাই, বুঝেন নাই, যে এক এক সময় এক একটা মনে করেন আপনার অস্ত্র বা আপনার গান হতে পারে বা আপনার আদার্স অনেক কিছু মনে করেন হতে পারে। তো সেই দিক দিয়ে তারা কি আপনার শিক্ষাটা অর্জন করতে পারবে না। এতে কি হবে, আমাদের বাংলাদেশেরও রসাতলে যাবে, একটা পর্যায়ে আমাদের বাংলাদেশটা কি আক্রমণ হতে পারে বহির্বিশ্বের। বুঝতে পারতেছেন তো? এই শান্তি রক্ষা মিশনটা শুধু শান্তি রক্ষা মিশন না, এটা কি আমাদের বাংলাদেশেও শান্তি বজায় রাখে। এটার জন্যই আপনার সেনাবাহিনীর প্রধান কিংবা পুলিশ বাহিনী আরো যে আদার্স বাহিনী আছে এই সমন্বয়কদের নজরবন্দি করে রাখে। এখন অনেকে বলতে পারেন যে ভাই তাহলে মিলল না, তাহলে এখানে সেনাবাহিনী কার হুকুমে করলো? আর ভাই এখনো বুঝতেছেন না, আমেরিকার জাতিসংঘর, হ্যাঁ জাতিসংঘর। কারণ ডক্টর ইউনূস তিনি যে বৈশা রয়েছে অবৈধ সরকার। কারণ আমাদের বাংলাদেশে সংবিধানে আছে কি যে আপনার কোন সরকার যদি পতন হয় আপনার 2 থেকে 3 মাসের ভিতরে, হ্যাঁ আপনাকে সংস্কার কাজ যতটুকু পসিবল হয় বা দরকার আছে এর ভিতরে আপনাকে শেষ করতে হবে, মানে 3 মাসের ভিতরেই। এখন এই 3 মাসের ভিতরে আপনি যদি ব্যর্থ হন কোনো সমস্যা নেই, আপনি নির্বাচন দেন, নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার বাকিটা মনে করেন করবে, মানে সংস্কার করবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান। তাহলে এই ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়কারী যে বাজার আছে তাদের নিজের মুখের আপনার দলিল কিংবা আপনার যুক্তি কিংবা প্রমাণ যেটা আপনি ধরে নিতে পারেন যে আমরা এই সংবিধান মেনে আমরা আসি নাই, আমরা কোনো আইন কানুনের তোয়াক্কা করে আমরা আসি নাই, আমরা আসছি টোটালি একটা কি অবৈধতার মাধ্যম দিয়ে। তো এই হচ্ছে এই সমন্বয়কদের নিজেদের মুখের দলিল কিংবা প্রমাণ যে এরা নিজেরাই হচ্ছে অবৈধ। কারণ এরা কোনো সংবিধান মেনে আসে নাই, এরা কোনো আপনার আইন কানুনের কোনো তোয়াক্কা করে তারা আসে নাই, এরা টোটালি আসছে একটা গণহত্যার মাধ্যম দিয়ে, অবৈধতার মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত করছে। এটাই হচ্ছে তাদের ভূমিকা, তাই নয় কি? তাহলে এটা কি কখনোই জাতিসংঘে আপনার প্রমাণ পাবে বা বহির্বিশ্বের কাছে এটা কি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলেন? তাদের এই ভূমিকাটা টোটালি আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি আপনারা টোটালি কি ভোকাস। এবং এটার জন্যই জাতিসংঘ এদেরকে বলে যে বাংলাদেশে বর্তমান আপনার সংখ্যালঘুদের উপরে কিংবা আপনার আওয়ামী লীগের উপরে, তারপর হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে নতুন করে আপনার আমাদের বাংলাদেশে আপনার জঙ্গিবাদী যারা আছে তারা কি পুনরায় মাথা চারা দিয়ে উঠছে। এবং এদেরকে যাতে শক্তভাবে আপনার ট্যাকেল করতে পারে, এটার জন্যই আপনার জাতিসংঘ থেকে আমাদের সেনাবাহিনীগণ, পুলিশ বাহিনীগণ সবাইকে এই সতর্ক বার্তাটা দেন যে এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে, যাতে কোনো দেশে যাতে না যেতে পারে, মানে বাংলাদেশ থেকে এক কদম যাতে পাড়া না দিতে পারে। তাহলে এটার জন্য দায়ী থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনী, দায়ী থাকবে সেনাবাহিনী, সমস্ত বাহিনীর এটার মনে করেন খেসারত দিতে হবে। আর খেসারত স্বরূপ অনেক বড় একটা মাসুল মনে করেন পোহাতে হবে। এটার জন্যই এই সমন্বয়ক সার্জিস আর হাসনাত বা আরো যে উপদেষ্টা বা যে বাজার আছে এরা কি বিশেষভাবে কি আপনার একটা নজরবন্দিতে আছে, বুঝতে পারতেছেন? এই হচ্ছে এদের গ্রেফতারের টোটালি বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার। তো এইটার জন্য আমি শুরুতে বললাম যে ভাই পৃথিবীতে যা রটে কিছু তো ঘটে রে ভাই, একেবারেই তো সবকিছু বানওয়াট হয়ে যায় না। আর বিশেষভাবে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া আছে, কিছু মিডিয়া না, আপনার যদি 10টা মিডিয়া থাকে 8টা মিডিয়াই এই সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টাদের কাজ করতেছে। মানে তারা যদি ভালো কাজ করে সেটাকে তো মনে করেন আর একটু বাড়িয়েও বলবে, এবং তারা যদি কোনো খারাপ কাজ করে জাতির সামনে সেটা আনে না। এবং তথ্য বাবা একজন আছে না, তথ্য বাবা নাহিদ, তিনি জানেন কি করে সবকিছু ফিল্টার করে, যদি এদের এগেনস্টে আপনি কোনো কথা বলেন ফিল্টার করে ওই ভিডিওটাকে ডাউন করে দেয়। কি করে ওই ভিডিওটাকে ডাউন করে দেয়, ওই ভিডিওটার ভিউ হয় না, যাতে করে বাংলাদেশের মানুষ যাতে এদের প্রতি আর নতুন করে যাতে কোনো তথ্য যাতে না জানতে পারে বা সমন্বয়কারীরা কি ঘটাচ্ছে বা কি হচ্ছে, এটাকে কি টোটালি হাইড করে ফেলতেছে এই তথ্য। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ টাকা পাচার করছে, এটা মূলত একটা ভুয়া এবং বানোয়াট এবং গুজব এবং ফেক নিউজ। ধন্যবাদ। আপনারা কখনো গুজবে কান দেবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই পিটি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই আজকের যে ভিডিওটি দেখলেন, এখানে আমার নিজস্ব কোনো মন্তব্য করা হয়নি বা কথা বলা হয়নি। যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা।